আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। রাজধানী সহ সারা দেশে বিএনপি প্রার্থীদের বিরামহীন ভোটের প্রচার। কাল উত্তরবঙ্গের ৩ জেলায় তারেক রহমানের জনসভা। কাফরুলে জামায়াত আমিরের গণসংযোগ, জোটের নেতাদের ওপর হামলার অভিযোগ করে নিরাপত্তা নিয়ে সংশয়। নির্বাচন আয়োজনে অভিজ্ঞতার ঘাটতি আর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার ও ইসির প্রধান চ্যালেঞ্জ, বলছেন বিশ্লেষকরা। সামলাতে হবে গুজবের প্রভাব। ডিজিটালাইজেশনের কথা বলা হলেও বাস্তবায়ন নেই ডিভাইস এক্সপোতে প্রধান উপদেষ্টা। প্রত্যাশা শুধু বাংলাদেশ নয়, গোটা পৃথিবীর নেতৃত্ব দেবে তরুণরা। গুলশানের ফুটপাথে রড পড়ে আশফাকের মৃত্যুর দায় নিতে নারাজ দুই ভবন কর্তৃপক্ষ। বিচার পাওয়া নিয়ে সংশয়ে পরিবার, অভিজাত এলাকায় ঝুঁকি নিয়ে চলছেন স্থানীয়রা। গভীর সংকটে বস্ত্র খাত, বলছে বিটিএমএ। বন্ড সুবিধা প্রত্যাহারে গড়িমসি, সব কারখানা বন্ধ হলে অর্থনীতিতে নেমে আসবে বিপর্যয়। আসসালামু আলাইকুম। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এখন দেখবেন বিস্তারিত। নির্বাচনী প্রচারের অংশ হিসেবে আগামীকাল বৃহস্পতিবার রাজশাহী যাচ্ছেন তারেক রহমান। দীর্ঘ ২২ বছর পর বক্তব্য রাখবেন জেলার ঐতিহাসিক মাদ্রাসা মাঠের সমাবেশে। সকালে বিমানযোগে তিনি রাজশাহীর উদ্দেশ্যে রওনা হবেন। তারপর স্থানীয় একটি হোটেলে তরুণদের নিয়ে সংলাপে বসবেন। পরে দুপুর ১২টায় রাজশাহী মাদ্রাসা মাঠের সমাবেশে যোগ দেবেন তিনি। আয়োজনকে সফল করতে সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করেছে বিএনপি। ব্যাপক প্রস্তুতি আইনশৃঙ্খলা বাহিনীর। নিরাপত্তা নিশ্চিতে র্যাব ও সাদা পোশাকে গোয়েন্দা নজরদারিও রাখা হবে জনসভাস্থলে। বক্তব্য শেষে ৩ জেলার সংসদীয় আসনে বিএনপি মনোনীত প্রার্থীদের পরিচয় করিয়ে দেবেন। এরপর সড়কপথে বগুড়ার উদ্দেশ্যে রওনা দেবেন বিএনপি চেয়ারম্যান। পথে নওগাঁয় নির্বাচনী সমাবেশ করবেন তিনি। সাধারণ মানুষ থেকে নেতাকর্মী প্রত্যেকেই আসলে আগ্রহ নিয়ে অপেক্ষায় আছেন কখন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এই রাজশাহীর মাঠের সমাবেশে যোগ দেবেন তার অপেক্ষা। বলা চলে গত কয়েকদিন ধরেই সেই প্রস্তুতি চলছিল। এখন সেই সময়টা একেবারে আসন্ন, অর্থাৎ আজকে দিন পেরুলেই তারেক রহমানের এই হাজী মোহাম্মদ মহসিন সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ, যেটি ঐতিহাসিকভাবে রাজশাহী মাদ্রাসা মাঠ নামে খ্যাত, সেখানটার সমাবেশে যোগ দেবেন তিনি, যেটি নির্বাচনী প্রচারণার অংশ হিসেবেই। ইতিমধ্যেই সেই মঞ্চ প্রস্তুত হয়ে গিয়েছে, অর্থাৎ যাবতীয় যে সকল প্রস্তুতি সম্পন্ন করার কথা শেষ মুহূর্তের সেই তোড়জোড়টুকু চলছে। বিশেষ করে সাউন্ড বক্স, মাইক সংযোগ, সেই সব কাজ চলছে, কিন্তু মঞ্চ কিংবা তার আশপাশে শৃঙ্খলা রক্ষায় যেসব প্রস্তুতি সেসব সম্পন্ন হয়েছে। আপনি যেমনটি বলছিলেন যে রাজশাহী অঞ্চলে ৩ জেলা, অর্থাৎ রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ এবং নাটোর জেলার নেতাকর্মীরা মূলত এই সমাবেশে অংশ নেবেন। এই ৩ জেলায় ১৩টি সংসদীয় আসন রয়েছে। সেই ১৩টি সংসদীয় আসনে বিএনপি মনোনীত প্রার্থী, প্রত্যেকেই ধানের শীষের প্রার্থী। বিভিন্ন জায়গায় প্রচারণার সময় জামায়াত নেতৃত্বাধীন জোটের নেতাকর্মীদের ওপর হামলা চালানোর অভিযোগ করেছেন দলটির আমির ডক্টর শফিকুর রহমান। দুপুরে উত্তর কাফরুল হাই স্কুল থেকে গণসংযোগ শুরু করেন তিনি। এ সময় নিরাপত্তা নিয়েও শঙ্কা প্রকাশ করেন তিনি। তবে এই বিষয়ে সংশ্লিষ্টদের সাথে কথা বলে সমাধান খোঁজা হবে বলেও জানান আমির। দাবি করেন জামায়াতের জনসভাগুলোতে ব্যাপক জনসমাগম হচ্ছে, জনগণও বেশ সাড়া দিচ্ছে। কেউ কেউ শৃঙ্খলায় বিঘ্ন ঘটানোর চেষ্টা করছে, এমন অভিযোগ জামায়াত আমিরের। এই এলাকা নিয়ে স্বপ্ন দেখি, যেমন সারা দেশ নিয়ে স্বপ্ন দেখি, তবে যেহেতু এখানে আমি নির্বাচন করব, এটাকে নিয়ে আলাদাভাবে স্বপ্ন দেখি এবং এখানকার প্রত্যেকটা সমস্যাকে নিজের মনোজগতে তুলে আনার আমি চেষ্টা করতেছি। আল্লাহ যদি সুযোগ দেন তার একান্ত মেহেরবানিতে এবং জনগণের রায়ে ভোটে, তাহলে আমরা ইনশাআল্লাহ এই এলাকাকে একটা আদর্শ এলাকা হিসেবে গড়ে তোলার চেষ্টা করব। ঢাকা ১০ আসনে জামায়াত ইসলামী মনোনীত প্রার্থী অ্যাডভোকেট মোহাম্মদ জসিম উদ্দিন সরকার সকালে ধানমন্ডি এলাকায় নির্বাচনী গণসংযোগ করেন। তিনি অঙ্গীকার করেন উক্ত এলাকার রাস্তাঘাট ও ড্রেনেজ ব্যবস্থার অবকাঠামোগত উন্নয়ন, জলাবদ্ধতা ও পয়ঃনিষ্কাশন সমস্যার সমাধানের। এছাড়া ছিনতাই, চুরি, মাদক ও সন্ত্রাসমুক্ত যুব সমাজ গঠন এবং নিরাপদ ঢাকা ১০-এর নারী, শিশু, কর্মজীবী ও ব্যবসায়ীদের সুরক্ষার প্রতিশ্রুতি দেন। তিনি তরুণদের জন্য উন্নয়ন, প্রশিক্ষণ এবং কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, মানসম্পন্ন পার্ক, আধুনিক খেলার মাঠ ও নিরাপদ সুইমিং পুল নির্মাণের ঘোষণা দেন। আসছে নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি সামাল দেয়া সরকার এবং নির্বাচন কমিশনের জন্য বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছেন বিশ্লেষকরা। সেই সাথে ইসি ও নতুন প্রশাসনের নির্বাচন আয়োজনের অভিজ্ঞতা না থাকাও অন্যতম ঘাটতি। ফলে লেভেল প্লেইং ফিল্ড বজায় রাখা কঠিন। তারা বলেন ভোটের দিন ঘনিয়ে আসলে বাড়বে গুজব।
যার প্রভাব মোকাবেলা ও প্রতিরোধ করাও চ্যালেঞ্জ হবে বলেও মনে করছেন বিশ্লেষকরা। 24-এর গণ অভ্যুত্থানে বদলে যাওয়া প্রেক্ষাপটে দুয়ারে কড়া নাড়ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। জনমনে ভোটের আকাঙ্ক্ষা তীব্র, রাজপথেও উত্তাপ কমেনি। বড় রাজনৈতিক দলগুলোর পাল্টাপাল্টি হুঙ্কার আর জোট ও ভোটের ঐক্যের সমীকরণ মিলিয়ে এবারে নির্বাচন যতটা প্রত্যাশার ঠিক ততটাই চ্যালেঞ্জের। তফসিলের পরেই সম্ভাব্য প্রার্থী হত্যা, স্বেচ্ছাসেবক দল নেতা খুনের ঘটনায় ছড়িয়েছে আতঙ্ক। প্রচার শুরু হতেই কেরানীগঞ্জে বিএনপি নেতাকে গুলি করে হত্যার ঘটনা পরিস্থিতি আরও জটিল করেছে। বিশ্লেষকরা বলছেন, ভোটের সময় সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে আইন শৃঙ্খলা রক্ষা করা। এক নম্বরে হলো ধরেন আইন শৃঙ্খলা, কারণ এখানে যার সুযোগ আছে সে শক্তি প্রয়োগ করার চেষ্টা করে, এটা একেবারে 73 থেকে আমরা দেখে আসছি। তো নির্বাচন কমিশনের কিছু দুর্বলতাও কিন্তু বিরাট পয়েন্ট, কারণ তারা ওই রকম অবস্থাটায় থাকতে পারে না। অনেক কিছু আপনার যদি না পারি তাহলে মুখে বলতে হয় না। সবকিছু ডিজিটালাইজেশনের কথা বলা হলেও এ সংক্রান্ত কিছু বাস্তবায়ন হচ্ছে না। বেশিরভাগ ডিজিটালাইজেশন হয়েছে মন্ত্রণালয়ের ভেতরে, কিন্তু সেসব মানুষের আয়ত্তে নিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সকালে রাজধানীর আগারগাঁওয়ে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপো 2026 অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। সরকারের সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার আহ্বান জানান। বলেন, তরুণরাই নতুন বাংলাদেশের নেতৃত্ব দেবে, শুধু বাংলাদেশেই নয় পুরো বিশ্বে ভূমিকা পালনের আহ্বান জানান। তরুণরা পৃথিবীর ইতিহাসে সবচেয়ে শক্তিশালী, এই শক্তিকে কাজে না লাগাতে পারার হতাশাও প্রকাশ করেন প্রধান উপদেষ্টা। এ সময় জুলাই অভ্যুত্থানের কথা স্মরণ করে ডক্টর ইউনূস বলেন, শুধু ইন্টারনেট বন্ধের কারণে পতন ঘটেছে মহাপরাক্রমশালী স্বৈরশাসকের, পালাতে বাধ্য হলো তৎকালীন সরকার। মৃত্যু অবধারিত, তবে রাজধানী ঢাকায় তা যেন আরও অনিশ্চিত। ফুটপাথে দাঁড়ানো পথচারীর প্রাণ ঝরল ওপর থেকে রডের খণ্ড পড়ে। ঘটনার পর প্রশ্ন উঠেছে, গুলশানও কি তবে অনিরাপদ অভিজাত এলাকা? দুর্ঘটনার নামে অবহেলা তথা হত্যার পরও বিচারের নিশ্চয়তা মেলেনি। দুই ভবন কর্তৃপক্ষের পাল্টাপাল্টি দোষারোপে ছাই চাপা পড়তে যাচ্ছে বিচার। পুলিশের ভূমিকাও যেন আরেক অবহেলার দৃষ্টান্ত। বৃহস্পতিবার দুপুরের বিরতিতে সহকর্মীর সাথে হাস্যোজ্জ্বল আশফাকুজ্জামান চৌধুরী দাঁড়িয়েছিলেন অফিসের নিচের ফুটপাতেই। আচমকা উপর থেকে পড়া রডের টুকরো ভেদ করে যায় তার করটি, ঠিক মস্তিষ্কে কয়েক ইঞ্চি গেঁথে যায় লোহার খণ্ড। দাঁড়ানো অবস্থাতেই নিথর আশফাক লুটিয়ে পড়েন মাটিতে। অবিলম্বে নেওয়া হয় হাসপাতালে। কয়েক মিনিট আগেও যিনি ছিলেন পরিবারের দায়িত্ব কাঁধে নেয়া এক টকবগে যুবক, চিকিৎসক জানালেন সবকিছু থেকে বিদায় নিয়েছেন তিনি। গভীর সংকটে বস্ত্র খাত। ভুল নীতির চক্রে বিপর্যস্ত দেশের স্পিনিং শিল্প। বন্ধ হয়েছে 60টি কারখানা। হুমকির মুখে দেশীয় উৎপাদন। উদ্যোক্তারা বলছেন, ভারত থেকে বন্ড সুবিধায় অবাধে আসছে সুতা। ডি বন্ড সুবিধা কার্যকর না হলে স্থানীয় উৎপাদন টিকিয়ে রাখা অসম্ভব। স্পিনিং বা সুতা শিল্প বলা যায় অর্থনীতির স্পন্দন। এই খাতে বিনিয়োগের পরিমাণ প্রায় 3 লাখ কোটি টাকা, যা দেশের বেসরকারি খাতের মধ্যে একক বৃহৎ বিনিয়োগ। টেক্সটাইল ও অ্যাপারেল খাতের 70% কাঁচামালের যোগানদাতা স্পিনিং শিল্প এখন অস্তিত্ব সংকটে। প্রতিবেশী দেশসহ অন্যান্য দেশ থেকে বন্ড সুবিধায় অবাধে আমদানি হচ্ছে সুতা। এর ফলে কমেছে স্থানীয় সুতার চাহিদা। মিলগুলোতে পড়ে আছে প্রায় 12,500 কোটি টাকার অবিকৃত সুতা। এরই মধ্যে বন্ধ হয়েছে 60টি কারখানা।